তো তাহলে আজকে আমরা শুরু করছি ব্লিচিং পাউডার থেকে। এর আগে আমরা সাবান, ডিটারজেন্ট এগুলো নিয়ে বিস্তারিত পড়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা ব্লিচিং পাউডার এবং সাথে গ্লাস ক্লিনার এই অংশটুকু শেষ করার টার্গেট থাকবে। হ্যাঁ, তো আসো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের রাসায়নিক নেম বা কেমিক্যাল নাম হচ্ছে আসলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। যেহেতু তোমাদের অজৈব যৌগের নামকরণটা নাই, এই জায়গায় হাইপোক্লোরেট কিভাবে আসছে আমি এগুলা বিস্তারিত বর্ণনা করছি না। জাস্ট মনে রাখবা ব্লিচিং পাউডারের রাসায়নিক নেম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, ঠিক আছে? তাহলে ব্লিচিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। এই ক্লোরো হাইপোক্লোরেট থেকে, এই যেখানে হাইপোক্লোরেট দেখছো না, এই জায়গা থেকে আমরা আলটিমেটলি আসলে একটা জার্মান অক্সিজেন পাবো। যে জার্মান অক্সিজেনকে ইউজ করে এটা আসলে আমাদের জীবাণু প্রতিরোধক হিসেবে কাজ করবে, জীবাণুকে ধ্বংস করবে। তাহলে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। তো এটা বল পেনের কালি বা অন্যান্য অন্য কোনো রং যেগুলা সাবান বা ডিটারজেন্ট দিয়ে তোলা যায় না, সেগুলোকে কাপড় থেকে ওঠানোর জন্য, বর্ণহীন করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তো আমাদের সাদা কাগজে, সাদা তোমার ড্রেসে অনেক সময় কলমের কালি পড়ে। হ্যাঁ, তো এগুলা আমরা খুব সহজ উঠাইতে পারি না সাবান বা ডিটারজেন্ট দিয়ে। তো এগুলাকে উঠানোর জন্য তুমি ব্লিচিং পাউডার ইউজ করতে পারো। আমাদের যে তোমরা যে দুভার কাছে কাপড় দাও, আহ, কাপড় ইয়ে করার জন্য, ধোয়ার জন্য, ওখানে কিন্তু ব্লিচিং পাউডারটা ইউজ করে আমাদের কাপড়গুলো ধোয়ানো হয়। সেজন্য যত ময়লা দেখা যায় বা যেগুলো আমরা তুলতে পারি না, ওনারা এগুলা পরিষ্কার করে দেন। ওখানে ব্লিচিং পাউডার ইউজ করে বর্ণহীন করা হয়, কারণ এটা একটা বিজারকের মতো কাজ করে এক্ষেত্রে। তো এছাড়া মেঝে, কমোড, বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তো এটা আমরা জানি অলরেডি, ব্লিচিং পাউডারটা আসলে আমাদের অপরিষ্কার যে জায়গাগুলো আছে এগুলোতে জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার পাওয়া যায়। তাহলে দেখো আমাদের প্রস্তুতির প্রক্রিয়াটা জাস্ট একটা একটা বিক্রিয়া দিয়ে তুমি ব্লিচিং পাউডারটা প্রস্তুত করতে পারবা। সেটা হচ্ছে তোমার একমাত্র র প্রোডাক্ট লাগতেছে ক্যালসিয়াম স্যার বুঝতেছি না। বাঁচতেছে। ওকে, তো এখানে আমাদের বিক্রিয়াটা দেখো, জাস্ট একটা বিক্রিয়ার মাধ্যমে তুমি ব্লিচিং পাউডারটা তৈরি করতে পারবা। স্টেপ একটা বিক্রিয়া, তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন দিবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন দিবা, ক্লোরিন চালনা করবা। তো ক্লোরিন গ্যাস কিন্তু আচ্ছা, তো এখানে তোমার ব্লিচিং পাউডার প্রস্তুত করার কাজে স্রেফ একটা বিক্রিয়া আমাদের দরকার হবে। সেটা হচ্ছে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিবা, কঠিন কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপস্থিতি লাগবে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তুমি কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিবা। কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করবা। তাহলে ক্লোরিন হচ্ছে গ্যাস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিবা কঠিন অবস্থায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কঠিন বা সলিড অবস্থায় নিয়ে ক্লোরিন তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি ক্লোরিন চালনা করো, এখানে আমাদের তাপের উপস্থিতি লাগবে। এই ডেল চিহ্ন দ্বারা বোঝাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে তাপের উপস্থিতি দেওয়া লাগবে। তুমি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডটা পাবা। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড পাবা, যেটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার। তাহলে এই বিক্রিয়াটা ভালোভাবে একটু মাথায় রাখবা। এখন আসো ব্লিচিং পাউডার দিয়ে আমরা কিভাবে কাপড়ের রঙিন দাগটা পরিষ্কার করব বা পরিষ্কার করে ওই বিক্রিয়াটা আমরা একটু দেখব, এবং এটাও আমাদের আসে। তাহলে আমরা টোটাল দুইটা প্রসেস সম্পর্কে বিস্তারিত একটু পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে কিভাবে আমাদের সাবান বা ডিটারজেন্ট ময়লা পরিষ্কার করে, সেটা চিত্র সহ একটু বর্ণনা করবা। দেন ব্লিচিং পাউডার কিভাবে কাপড়ের রঙিন দাগ উঠায়, এটা একটা মেকানিজম আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসে এটা, ঠিক আছে? তাহলে আসো ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের রঙিন দাগ উঠানোর কৌশল, ঠিক আছে? তো আমাদের ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে। এটা হচ্ছে আমাদের রঙিন দাগকে বর্ণহীন করে। এটা আমাদের একটা বিরঞ্জক যেহেতু কাজ করে, বিরঞ্জক হিসেবে কাজ করে। বিরঞ্জক সম্পর্কে তোমরা জানো না অবশ্য। এটা এক প্রকার বিজারক বা মানে জারণ বিজারণ ঘটায় এই ক্ষেত্রে আসলে, ঠিক আছে?
তো ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে, মানে যে কোনো রঙিন দাগকে সে বর্ণহীন করতে সক্ষম আমাদের ব্লিচিং পাউডারটা। তার মানে এটা ব্লিচিং পাউডারকে এই জন্য বিরঞ্জক বলা হয়, মানে এটা রঞ্জনকে বিরঞ্জক করতে পারে, বিরঞ্জন করতে পারে, দ্যাটস ওয়াই এটা কি বিরঞ্জক বলা হয়। তো কাপড়ের দাগ এবং ব্লিচিং পাউডার উভয়ই রাসায়নিক পদার্থ। আমরা জানি কাপড়ের দাগ যেটা আসছে ওটা একটা রাসায়নিক পদার্থ হইতে পারে, ব্লিচিং পাউডারটা অবশ্যই একটা রাসায়নিক পদার্থ। ব্লিচিং পাউডারকে যখন কোনো কাপড়ের দাগের উপর রেখে পানি যোগ করা হয়, তাহলে যখন কোনো কাপড়ের উপর রেখে পানি যোগ করা হয় তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। তাহলে ফার্স্ট স্টেপ অফ দ্য মেকানিজম, এক্ষেত্রে দেখো তুমি একটা কাপড়ের দাগ আছে, কাপড়ের দাগের উপর তুমি রাখবা সাথে পানি সহ। আমরা সাবান বা ডিটারজেন্টের সময়ও দেখেছি, সাবান বা ডিটারজেন্ট যখন কাজ করে ওই সময় আমাদেরকে পানি দেয়া লাগছিল, মানে পানির সাথে আগে বিক্রিয়া করে। পানির যে হাইড্রোফিলিক অংশ, হাইড্রোফিলিক অংশের সাথে আগে যায় হাইড্রোফোবিক অংশটা ডিটারজেন্টের বা সাবানের। তো এক্ষেত্রেও আমাদের তোমার ওই যে দাগের উপর সাথে পানি সহ ব্লিচিং পাউডারটা তুমি রাখবা, রাখার সাথে সাথে বিক্রিয়া হবে। তাহলে দেখো তুমি ব্লিচিং পাউডারের সাথে পানির একটা বিক্রিয়া হবে, তাহলে ব্লিচিং পাউডার সংকেত জানো CaOCl, Cl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটার সাথে যখন তুমি পানি দিবা তোমার উৎপাদ হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সাথে হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে ফার্স্ট রিয়াকশন হচ্ছে এখানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডটা, মানে ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করছে, পানির সাথে বিক্রিয়া করে সে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করছে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করছে। এরপরে দেখো এই হাইপোক্লোরাস অ্যাসিড নিয়ে আমাদের যত কাজ, হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে যাবে, এটা ব্রেকডাউন হবে, ভেঙে গিয়ে এটা HCl এবং জায়মান অক্সিজেন তৈরি করবে। তাহলে হাইপোক্লোরাস অ্যাসিডটা ভাঙে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জার্মান অক্সিজেন কাজ করবে। সব সময় মনে রাখবা এই জার্মান অক্সিজেন তোমার যে কোনো জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারবে, এই জার্মান অক্সিজেন যে কোনো রঙিন পদার্থ থেকে বর্ণহীন করতে পারবে। ঠিক আছে, জার্মান অক্সিজেন এক্ষেত্রে আমাদের কাজ করতে পারবে, কারণ এটা সবল বিরঞ্জকের মতো এক প্রকার। তো এক্ষেত্রে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড থেকে এটা ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এই জার্মান অক্সিজেনটা আমাদের রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে এটা বর্ণহীন পদার্থে পরিণত করবে। তাহলে জাস্ট তিনটা সরল স্টেপ আমাদের এখানে দেওয়া আছে, খুবই সহজ আসলে। দেখো আমাদের ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা ছিল, এটা পানির সাথে বিক্রিয়া করছে, পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করছে। হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে HCl এবং জার্মান অক্সিজেন, এই জার্মান অক্সিজেনটা রঙিন পদার্থকে বর্ণহীন করবে, দ্যাট ইজ। তাহলে আমাদের ফার্স্টে ব্লিচিং পাউডারটা পানির সাথে দিবা, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস পাবা, হাইপোক্লোরাসটা ভাঙবে, ভেঙে HCl এবং জার্মান অক্সিজেন পাবা, জার্মান অক্সিজেনটা রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে বর্ণহীন পদার্থে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কিভাবে রঙিন পদার্থকে তুমি বর্ণহীন করবা। এখন আমাদের আরেকটা প্রসেস হচ্ছে সেম প্রসেস, সেম বিক্রিয়া। জাস্ট আমি তোমাকে বলেছি যখন জার্মান অক্সিজেন বলেছি কথাটা তখন দুইটা কথা বলেছি, মনে রাখবা জার্মান অক্সিজেন দুইটা কাজ করতে পারে। সব সময় সে জীবাণুকে মেরে ফেলতে পারে, মানে যে কোনো জীবাণুর বিরুদ্ধে সে কাজ করতে পারে এটা, এবং সে রঙিন পদার্থ থেকে বর্ণহীন করতে পারে। তাহলে তোমার প্রসেস একই, নাম একই। এটা আচ্ছা, তো এখানে রঙিন পদার্থ অক্সিজেন, বর্ণহীন পদার্থ। তাহলে দেখো এই জায়গাটাতে আমাদের রঙিন আমাদের দেখাচ্ছে ফার্স্ট মেকানিজম, আমরা রঙিন পদার্থ কিভাবে ভ্যানিশ করে এটা দেখেছি, রঙিন পদার্থটা কিভাবে যেমন অক্সিজেনের কারণে ভ্যানিশ হয় এটা দেখেছি। তুমি সেম বিক্রিয়া সেম প্রসেসে লিখবা। এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড মানে ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করেছে। আবার বলছি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড কিংবা ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করেছে। দেন এই হাইপোক্লোরাইস অ্যাসিডটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে HCl এবং জার্মান অক্সিজেন তৈরি করবে। এই জার্মান অক্সিজেনটা জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, আগে কাজ করেছে সে রঙিন পদার্থের বিরুদ্ধে, এখন কাজ করছে সে জীবাণুর বিরুদ্ধে। এটা মৃত জীবাণুতে পরিণত করবে, জীবাণুকে সে মেরে ফেলবে, মৃত জীবাণুতে পরিণত করবে। এভাবে আমরা দেখব ব্লিচিং পাউডারটা জীবাণু ধ্বংস করার কাজেও ব্যবহৃত হয়, রঙিন পদার্থকে বর্ণহীন পদার্থে
পরিণত করতে ব্যবহৃত হয়। তোমার পরীক্ষায় 4 নাম্বার কোয়েশ্চেনে দুটা স্টেপই একসাথে দিতে পারে, বলতে পারে বর্ণনা করো যে কিভাবে আমাদের রঙিন পর্দা বর্ণহীন করে সাথে জীবাণুকে মৃত জীবাণুতে পরিণত করে, জীবাণু ধ্বংস করার জন্য আমাদের ব্লিচিং পাউডার ব্যবহৃত করে, কিংবা যে কোনো একটা আসতে পারে। তো যেটা আসে এটা ইলেবোরেটলি বর্ণনা করবা, খুবই সহজ। তাহলে দেখো, আমরা ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার কৌশলটা দেখছি। ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারকে যখন কোনো ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদির উপর রেখে পানি যোগ করা হয়, তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাইড অ্যাসিড তৈরি করে। আগের মতোই ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে এটা কি? এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস আস আছে লাস্টে, হ্যাঁ, আস যুক্ত আছে, হাইপোক্লোরাস অ্যাসিড যুক্ত উৎপন্ন করেছে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা তার জার্মান অক্সিজেনের এই যে আমাদের ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন এবং এসিএল তৈরি করবে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। দেন এই জার্মান অক্সিজেনটা এসে আলটিমেটলি আমাদের জীবাণুকে ধ্বংস করে ফেলবে। এটাই হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার সম্পর্কে বিস্তারিত। তাহলে খুবই কম পড়াশোনা ব্লিচিং পাউডার নিয়ে। আমরা শুরুতেই দেখেছি ব্লিচিং পাউডারটা কিভাবে প্রস্তুত করতে হয়। তাহলে একটা মাত্র স্টেপ বিক্রিয়া আছে আমাদের বইয়ে, এটা হচ্ছে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাবা, সাথে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিবা। ডেল মানে বোঝাচ্ছে টেম্পারেচারের উপস্থিতিতে, তাপমাত্রার উপস্থিতিতে। তাহলে তাপমাত্রার উপস্থিতিতে যখন তুমি এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাবা, এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তৈরি হবে, যেটাকে আমরা ব্লিচিং পাউডার নামে চিনি, এবং পানি তৈরি হবে। এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা ব্লিচিং পাউডার। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার প্রস্তুতির কৌশল। দেন আমাদের এই ব্লিচিং পাউডার কাপড়ের রং পরিষ্কার করবে, সাথে জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। তাহলে কিভাবে? পানির সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং হাইপোক্লোরাইড অ্যাসিড তৈরি করবে। এই হাইপোক্লোরাইড অ্যাসিডটা জার্মান অক্সিজেন এবং এসিএল তৈরি করবে। জার্মান অক্সিজেনটা রঙিন পদার্থকে বনায়ন করবে, দ্যাট ইজ, দেন এখানে জার্মান অক্সিজেনটা মৃত জীবাণুতে পরিণত করবে জীবাণুকে, এটাই। এবার আসো গ্লাস ক্লিনার। হ্যাঁ, গ্লাস ক্লিনার অনেকের বাসায় ইউজ করে। এই গ্লাস ক্লিনারটা, তো গ্লাস ক্লিনার তৈরি করার জন্য যে পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা হয়, গ্লাস পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা হয় তাকে আমরা গ্লাস ক্লিনার বলি। কাচের গায়ে যদি তেল, চর্বি, গ্রিস লেগে থাকে, তবে এগুলোর উপরে ধুলাবালি পড়ে কাচে ময়লা তৈরি হয়। কাচ পরিষ্কারকরণে এমন একটা পরিষ্কারক পদার্থ ব্যবহার করতে হবে যা তেল, চর্বি, গ্রিজের সাথে বিক্রিয়া করে কিন্তু কাচের কোনো উপাদান, সাপোজ সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে না। আমরা জানি আহ কাচের ক্লাসিফিকেশন তোমাদের নাই, এটা যখন এইচএসসি তে যাবা, অর্থনৈতিক রসায়নের লাস্টের চ্যাপ্টারের রসায়ন দ্বিতীয় পত্রে তোমরা কাচের ব্যাপারে কিছু পড়াশোনা করবা। ওখানে দেখবা কাচের কিছু প্রকারভেদ আছে, ওখানে কাচের তৈরির কিছু প্রস্তুত পদ্ধতি আছে, কাচের উপাদান সম্পর্কে পড়বা। তো কাচের এখানে সিম্পল দুটো উপাদান দেওয়া আছে আমাদের, একটা হচ্ছে সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, বালি থেকে তৈরি করা হয়, তৈরি করা যাইতে পারে, যেহেতু বালির সংকেত হচ্ছে সিলিয়াম ডাইঅক্সাইড, মানে বালি ইউজ হয় ওখানে। তো আমাদের উপাদান সোডিয়াম সিলিকেট ক্যালসিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করবে, মানে করতে পারে। তো এখানে আমাদের বলা হচ্ছে কাচের একটা উপাদান সোডিয়াম সিলিকেট সাথে ক্যালসিয়াম সিলিকেট। তো আমাদেরকে কাচ পরিষ্কারক হিসেবে এমন একটা দ্রব্য ব্যবহার করতে হবে যেটা আসলে ঠিকই তেল, চর্বি, গ্রিজ পরিষ্কার করবে, তাদের সাথে বিক্রিয়া করবে, বাট আমাদের কাচ তৈরির যে উপাদান সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, এগুলোর সাথে কোনো বিক্রিয়া করবে না। সাধারণত অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে তৈরিকৃত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে শুরুতেই অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে তৈরিকৃত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলের সাথে তোমরা যদি কেউ সচেতন থাকো তাহলে খুব ভালোভাবে এতদিনে পরিচিত হয়ে যাওয়ার কথা, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আমি নামকরণে যাচ্ছি না, অ্যালকোহলের নামকরণ আসলে যখন আমাদের এখানে তোমার অ্যালকোহলের নামকরণ আমি এইচএসসি তে শিখছিলাম, এই জায়গায় যখন 2 ডিগ্রি অ্যালকোহল হয়, তখন এক্ষেত্রে প্রাচীন নামকরণে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলের মতো যখন 2 হাত দিয়ে আমরা বর্ণনা করব, মানে 2 হাত এই থাকবে, তখন তাকে আইসো বলা হয়। তো এখানে আমি ওইদিকে যাচ্ছি না, মানে দুইটা সিএসটি থাকবে বা দুটো আর থাকবে, এদিকে একটা আর এদিকে একটা আর, দেন এখানে আমাদের হাতগুলো মেলানো হবে। এখানে হাত আমি মিলাই নাই। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো তোমরা দেখে থাকবা আমরা যখন স্যানিটাইজার ইউজ করতাম করোনাকালীন সময়ে, বাসায় এসে সাথে সাথে তোমার স্যানিটাইজার দিয়ে, এটাকে কি বলে, স্যানিটাইজার দিতে বলে, স্যানিটাইজার দিয়ে আমরা সাথে সাথে হাত ধুইতাম না। ওখানে কিন্তু 95% আইসোপ্রোপাইল অ্যালকোহল ছিল, যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝবা। ওই জায়গায় আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল ছিল 95%, হ্যাঁ। এবং ইভেনচুয়ালি আমি এটা তৈরি করার চেষ্টা করেছিলাম করোনাকালীন সময়ে, বাসায় বসেছিলাম, তো তখন কলেজ বন্ধ ছিল।
ছিল। তো মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলটা তৈরি করার শখ জাগছিল তখন, ওই যে কিভাবে স্যানিটাইজার তৈরি করব তখন আর কি। তো ওই যে আমি তো আইসোপ্রোপাইল অ্যালকোহল ডিরেক্ট পাই নাই, আমি মনে করছি যে কোনো অ্যালকোহল দিলে হয়তো আমার কাজ করবে সেটা। তো আমি গ্লিসারিন নিয়ে আসছিলাম একটা দোকান থেকে, গ্লিসারিনটা আমাদের ছাদে এখনো পড়ে আছে। দেন অ্যালকোহল তো পাই নাই, অ্যালকোহলের পরিবর্তে কি নিয়ে আসছি জানো? ওই যে মিথিলেটেড স্পিরিট আছে না, মিথিলেটেড স্পিরিট দিয়ে দিছিলাম ওই যে বাজারের দোকান থেকে তোমার যে বার্নিশ করা হয়, বার্নিশ করা হয়, ফার্নিচার বার্নিশ করা হয়, ওইসব দোকান থেকে মিথিলেটেড স্পিরিট নিয়ে আসছিলাম। কি গ্রান এগুলার, এগুলো ইউজ করে বানাইতে চেষ্টা করছিলাম, বাট আলটিমেটলি এগুলো হয় নাই। হ্যাঁ, দেখতেছি এগুলো দিয়ে হাত পরিষ্কার করলে উল্টাটা তেলতেলে হয়ে যায় হাতটা। তো এটা হচ্ছে তখন কিন্তু বাজারে এগুলো খুবই ডিমান্ড, কারণ বাজারে পাওয়াই যাচ্ছিল অনেক রকম আইসোপ্রোপাইল অ্যালকোহল কিংবা স্যানিটাইজার গুলা, হাত পরিষ্কার করার যে এগুলো আর কি। তো দাম বেড়ে গেছিল এবং পাওয়া যাচ্ছিল না। তো এখানে আমাদের অ্যামোনিয়া গ্যাসকে তুমি দ্রবীভূত করে পানির সাথে দ্রবীভূত করবা। তো আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে NH3, হ্যাঁ, এটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে NH3, NH4 হচ্ছে অ্যামোনিয়াম, NH4 হচ্ছে কি অ্যামোনিয়াম, NH3 NH2 হচ্ছে কি অ্যামিন, NH2 হচ্ছে কি অ্যামিন। তাহলে এটা হচ্ছে NH2 মানে অ্যামিন, NH3 হচ্ছে অ্যামোনিয়া, NH4 হচ্ছে অ্যামোনিয়াম, আম থাকবে আম। তাহলে এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম। তাহলে দেখো এক্ষেত্রে আমরা অ্যামোনিয়া গ্যাস তার মানে NH3 গ্যাস। অ্যামোনিয়া গ্যাসকে তুমি কি করতেছো, অ্যামোনিয়া গ্যাসকে পানির সাথে দ্রবীভূত করতেছো, পানির সাথে দিলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, অ্যামোনিয়াম তৈরি হবে স্বাভাবিকভাবেই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হইলো। দেন এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে গ্লাস ক্লিনার প্রস্তুত করতে পারবা। তাহলে গ্লাস ক্লিনারের প্রস্তুতের জাস্ট একটা প্রক্রিয়া আমাদের দেওয়া আছে। তুমি জাস্ট অ্যামোনিয়া গ্যাসকে নিবা, অ্যামোনিয়া গ্যাস NH3, অ্যামোনিয়া গ্যাসের সাথে কি দিবা, পানি দিবা। পানি দিলে তোমার তৈরিকৃত উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুমি আইসোপ্রোপাইল অ্যালকোহল দিবা, আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত তোমাকে দেওয়া আছে। দেন তুমি তৈরি করে লিখে দিবা, গ্লাস ক্লিনার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে অ্যামোনিয়া দ্রবণও বলা হয়, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া দ্রবণও বলা হচ্ছে। তো আসলে গ্লাস ক্লিনার দ্বারা কাজ পরিষ্কার করার কৌশলটা কিরকম, তাহলে গ্লাস ক্লিনার দ্বারা কাজ পরিষ্কার করার কৌশল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের সচরাচর একটা কোয়েশ্চেন আসে, এটা মেডিকেলে আমি কয়েকবার আসতে দেখছি। বলা হয় যে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, এটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, SSC পরীক্ষায়, HSC পরীক্ষায় ইন অ্যাভেলেবল আসে। বলা হয় গ্লাস ক্লিনারের মূল উপাদান কি। তো এটা বলবা গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, এই জায়গায় অ্যামোনিয়া গ্যাস দেখছো না, এই অ্যামোনিয়া গ্যাসই হচ্ছে আমাদের গ্লাস ক্লিনারের মূল উপাদান। এটা অনেকবার আসছে, অনেক জায়গায় আসছে। হ্যাঁ, গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এবার আসো গ্লাস ক্লিনারটা কিভাবে আমরা প্রস্তুত করবো এগুলো নিয়ে একটু পড়বো। তো গ্লাস ক্লিনারের পরিষ্কার করার কৌশল, গ্লাস ক্লিনারকে যখন কাচের গায়ে দেওয়া হয় তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাচের তেল বা চর্বির সাথে বিক্রিয়া করে তেল বা চর্বি বা গ্রিসকে কাচ থেকে অপসারণ করে। তাহলে আমরা যে গ্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে অ্যামোনিয়া আমাদের যে গ্লাস ক্লিনার প্রস্তুত করলাম, গ্লাস ক্লিনার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কাচের তেল চর্বি ইত্যাদির সাথে বিক্রিয়া করে এটাকে অপসারণ করে। যদি কাচের গায়ে কোনো জৈব পদার্থ লেগে থাকে তবে আইসোপ্রোপাইল অ্যালকোহল সেই জৈব পদার্থকে দ্রবীভূত করে জৈব পদার্থকে কাছ থেকে অপসারিত করে। তাহলে দুটা দু রকমের কাজ আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই দুটা সমন্বয়ে পেয়েছি কি গ্লাস ক্লিনার। এই দুটার মাঝে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের যে তেল চর্বি গ্রিস এগুলা লেগে থাকবে না, এগুলাকে সে পরিষ্কার করবে। আর আইসোপ্রোপাইল অ্যালকোহলের কাজ কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে যে জৈব পদার্থগুলা লেগে থাকবে ওই জৈব পদার্থকে পরিষ্কার করবে। তাহলে দুটার দুরকম কাজ। আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কাজ করবে কি, তেল চর্বিকে পরিষ্কার করবে। আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কি করবে, জৈব পদার্থকে পরিষ্কার করবে। তো গ্লাস ক্লিনার দিয়ে যখন কাঁচ পরিষ্কার করা হয় তখন নাকে ও মুখে মাস্ক পরে নিতে হবে। কারণ গ্লাস ক্লিনারের মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস বের হয়ে নাকে মুখে চলে যাইতে পারে। তাহলে গ্লাস ক্লিনারে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওটা দিয়ে কিন্তু ওটা আমাদের জন্য ক্ষতিকর। দ্যাটস ওয়াই ওই সময় তুমি মাস্ক পরে এটাকে ইউজ করতে হবে। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি মানে এটা আমাদের যে গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো মূল উপাদান তাই না। এই অ্যামোনিয়া গ্যাসের কিভাবে প্রস্তুতি করবে এটা একটা দেওয়া আছে, চাইলে দেখতে পারো। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি হচ্ছে তুমি ফার্স্টে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করাবা, দেন অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি পাবা। তো এই ক্ষেত্রে আমাদের
পরবর্তীতে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে আমাদের কলিচুনের সাথে উত্তপ্ত করে অ্যামোনিয়াম গ্যাস এবং হাইড্রোক্সাইড ক্লোরাইড এবং পানি ইত্যাদি একসাথে পাওয়া যাবে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যামোনিয়া ফাইনালি পাওয়া যায়। এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমরা বারবার ফেস করবা এইচএসসির আগ পর্যন্ত, এইচএসসি পর্যন্ত, শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি। বিশ্বাস করো, এসএসসি পরীক্ষায় 92 জুল অনেকবার আসছে, এইচএসসি পরীক্ষায় অনেকবার আসছে। এখানে যে 200 থেকে 250 এটিএম, এটা বারবার মানে পড়তে পড়তে তোমার মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে যে 200 থেকে 250 এটিএম চাপ লাগে, আয়রন প্রভাবের উপস্থিতি লাগে, 450 থেকে 550 তাপমাত্রা লাগে, অনেকবার আসছে। এ পর্যন্ত অনেকবার আসছে, অনেক জায়গায় আসছে এটা। হ্যাঁ, এসএসসি এইচএসসি তে অ্যাভেলেবল আসে, বিভিন্ন অ্যাডমিশনের কথা বলতেছি, বিভিন্ন অ্যাডমিশন অনেকবার আসছে। বিক্রিয়াটা একদম আজীবনের জন্য ভালোভাবে মুখস্থ করে রাখো, আহ যে কোনো সময় জীবনে কাজে লাগবে, মানে পরীক্ষায় কাজে লাগবে। তো দেখো, শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, কিভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসটা প্রস্তুতি করব। আসে কোন পদ্ধতিতে আমরা শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি করে থাকি, সেটা হচ্ছে হ্যাবার পদ্ধতি। হ্যাবার পদ্ধতিতে আমরা শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি করে থাকি। হ্যাবার পদ্ধতিতে শিল্প কারখানায় আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি করে থাকি। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করে থাকি, যদি এটা নাই মনে হয়, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করে থাকি। তাহলে এটা তোমাদের আছে হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়, এই যে এখানে লেখা আছে দেখো, হ্যাবার পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? হ্যাবার পদ্ধতিতে। হ্যাবার পদ্ধতিতে শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। তাহলে শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির পদ্ধতির নাম কি? হোয়াট ইজ দ্য মেকানিজম টু প্রডিউস অ্যামোনিয়া গ্যাস ইন অফ আওয়ার ইন্ডাস্ট্রি? আমাদের হ্যাবার পদ্ধতি, হ্যাবার মেকানিজমের মাধ্যমে। হ্যাবার মেকানিজমের মাধ্যমে আমরা শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাসটা প্রস্তুত করতে পারবো। ঠিক আছে? শিল্প কারখানায় হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয় নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস 1:3 অনুপাতে। এটা তোমাকে বলে দিলেও হয়, নাইলে তুমি আসলে যখন ইয়ে করবা, কি বলে এটাকে, আহ, মানে বাম পক্ষ এবং ডান পক্ষে সমানুপাতিক করবা, তখন আসলে মিলে যাবে যদি এ করো। তো 1:3 অনুপাতে দেখবে, এখানে আমরা দেখবো 1:3 অনুপাতে হচ্ছে, মানে নাইট্রোজেন 1 অণু লাগলে হাইড্রোজেন লাগবে 3 অণু। 1:3 অনুপাতে, 1:3 অনুপাতে বিক্রিয়া করে আয়রন প্রভাবক যোগ করে। মনে রাখবা, আয়রনটা প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক কি? প্রভাবক হচ্ছে ওই ক্যাটালিস্ট যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়াকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, তবে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে বিক্রিয়ার প্রভাবক। ঠিক আছে? প্রভাবকের প্রকারভেদ আছে অনেকগুলা। প্রভাবক সহায়ক হইতে পারে, প্রভাবক ইনহিবিটর হইতে পারে, হ্যাঁ, প্রভাবক বিষ হইতে পারে। এগুলো আসে, বাট এখানে তোমাদের বিস্তারিত নাই। মনে রাখবা, এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে আয়রনটা। ঠিক আছে? শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস তৈরিতে প্রভাবক হিসেবে কি কাজ করা হয়? আয়রন বা লোহা। আয়রন বা লোহাটা প্রভাবক হিসেবে কাজ করে। যদি মিশ্রণকে তুমি 450 থেকে 550, মানে জানি না এই টেম্পারেচারটা কেন টিচারদের এত পছন্দ, বারবার কেন কেন তারা পরীক্ষা দেয়, এটা প্রচুর পরিমাণে দেয়। টেম্পারেচারের ভ্যালুটা অনেক বেশি দেয়, চাপের ভ্যালুটা অনেক বেশি দেয়। ঠিক আছে? ভালোভাবে মুখস্থ করে রাখো। তাহলে এখানে আমাদের আয়রন প্রভাবক যোগ করে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এবং 1:3 অনুপাতে নাইট্রোজেন হাইড্রোজেন দ্বারা বোঝায় যে নাইট্রোজেন যত লিটার দরকার দেওয়া হয়, হাইড্রোজেন তার 3 গুণ নেওয়া হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য কিছু তাপ উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। আমরা যখন লাস্ট আতেলিয়ার নীতি পড়েছিলাম মনে আছে, আমরা কিন্তু অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়াটা দেখেছিলাম, 92 কিলোজুল। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি কি, এই যে চাপের প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, হ্যাঁ, এই যে ঘনমাত্রার প্রভাব আছে। তাহলে এখানে যদি আমি একটু এক্সপ্লেন করে দিই, এক্ষেত্রে দেখো, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ΔH নেগেটিভ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা যেটা হবে তার ঠিক উল্টা করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হয়েছে, আমি যদি তাপটা কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে উভমুখী বিক্রিয়া, যখন তুমি অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে যখন তাপমাত্রা কমাবা, বিক্রিয়াটা সামনের দিকে যাবে। এবং যখন তুমি এখানে চাপ দেখো, তাহলে এদিকে 1 অণু, এদিকে 3 অণু, টোটাল 4 অণু, এদিকে 2 অণু, টোটাল 2 অণু। তাহলে এখানে আমাদের কি হয়েছে, অণুর পার্থক্য আছে, বাম এবং ডান পক্ষ অণুর পার্থক্য আছে, তার মানে এখানে আমাদের চাপের প্রভাব থাকবে। চাপ কমবে না বাড়বে? এদিকে 4 অণু থেকে 2 অণু হয়েছে, চাপ কমছে, তার মানে আমাদের চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তবে আমরা এমন একটা চাপ, এমন একটা টেম্পারেচার, আমাদের আনুমানিকভাবে আমরা এমন একটা চাপ, এমন একটা টেম্পারেচারের ভ্যালু ইউজ করব, যেটা আসলে আমাদের এক্ষেত্রে বিক্রিয়ার গতিটাকে সাম্য অবস্থায় রেখে সর্বোচ্চ উৎপাদ তৈরি করতে আমাদের হেল্প করবে। এবং সেটার ভ্যালু হচ্ছে তাপমাত্রা 450 থেকে 550, এটি আমাদের চাপ হচ্ছে 200 থেকে 250। ঠিক আছে? তাহলে এই টেম্পারেচার, এই
চাপে আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাবো আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে অ্যামোনিয়া প্রস্তুত করতে। তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য কিছু তাপ উৎপন্ন হয়, তাই এটা একটা উভমুখী বিক্রিয়ার সাথে তাপ উৎপাদী বিক্রিয়া। একদিকে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়, অপরদিকে অ্যামোনিয়া গ্যাস ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। মানে এটা একটা উভমুখী বিক্রিয়া। তোমাকে বুঝাইতে চাচ্ছে কি এটা একটা উভমুখী বিক্রিয়া। আমরা জানি উভমুখী বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়। মানে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে উভয় অ্যামোনিয়া তৈরি করতেছে, আবার অ্যামোনিয়াটা বিক্রিয়া করে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি করছে। তাহলে দেখো এই জায়গায় উভমুখী একটা তীর চিহ্ন না, মানে এটা এদিকে এটা এদিকে। ঠিক আছে, এগুলো এক্সপ্লেন আমি আর করতেছি না, উভমুখী বিক্রিয়া জাস্ট এতটুকু জানো। একদিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রি করে অ্যামোনিয়া, অপরদিকে এগুলো বিক্রি করে নিতে পরিণত হয়, তাই এটা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এবার দেখো এখানে আমাদের যদি আমি বিক্রিয়াটা করি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি করে কি তৈরি করলো, অ্যামোনিয়া তৈরি করলো, NH3 তৈরি করলো। এবার যদি আমি তোমাকে একটু ইয়ে করে দেই, আহ, এটাকে যদি সাম্য করে দেই, সাম্য অবস্থায় নিয়ে আসি, মানে সমতা করে দেই, তাহলে দেখো এই জায়গায় আমাদের হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে তিনটা। এই জায়গায় হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে দুটা। তো আমরা এই জায়গায় নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে একটা, এই জায়গায় নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে দুটা। তার মানে আমাদের এখানে নাইট্রোজেন আগে দুই দিয়ে দিই। তাহলে দেখেন নাইট্রোজেন আগে দুই দিয়ে দিলে নাইট্রোজেন দুইটা মিললো ঠিকঠাক আছে, বাট এখানে একটা ঝামেলা হয়ে গেল, সেটা হচ্ছে তুমি হাইড্রোজেনের আগে দুই পড়ে গেছে, তার মানে তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন হয়ে গেছে, বাট তোমার হাইড্রোজেন আছে দুটা, তুমি হাইড্রোজেন আগে তিন দিলে তিন দুগুণে হাইড্রোজেন ছয়টা হলো, দেন সমতাকরণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সমতাকরণ। এবং এখানে দেখতেছো আমি একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, তার মানে 1:3 অনুপাতে আমাদের এই বিক্রিয়াটা হয়েছে। ওকে,